নমস্কার, আপনাদের মিস্টিক্যাল বেঙ্গলিতে স্বাগত। আজকে আমরা আলোচনা করব WBCS এবং ইউপিএসসির যে বেঙ্গলি অপশনাল পেপার রয়েছে, তার সিলেবাসে যে বিষয়টি আছে, সেটি হচ্ছে বাংলা ভাষার শৈশব, আদি মধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই বিষয়টিকে নিয়ে আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করব। আজ আমরা আমাদের মাতৃভাষা বাংলার এক অদ্ভুত যাত্রার গল্প শুনব। আমরা আজ যেভাবে কথা বলি, আজ থেকে হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা কিন্তু এভাবে কথা বলতেন না। ভাষা নদীর মতো, পাহাড় থেকে নামার সময় একরকম থাকে, আবার সমতলে এসে তার রূপ বদলে যায়, যেমনটা নদীর হয়। পণ্ডিতদের মতে বাংলা ভাষার বয়স প্রায় হাজার বছর। এই দীর্ঘ সময়কে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করি: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। ইতিহাসের তিনটি বড় ধাপ। প্রথমে আমাদের সময়টা চিনে নিতে হবে। প্রাচীন যুগ 900 থেকে 1350, 900 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত এর সময়কাল। এই সময়ের ভাষার নমুনা পাই চর্যাপদ নামক বইটিতে। আমরা মোটামুটিটা সবাই জানি। এরপরে আসে মধ্যযুগ। এর সময়কাল হচ্ছে 1351 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়টা প্রায় 400 বছরের একটা বিস্তৃত কাল। আধুনিক যুগ, এটার সময় হচ্ছে 1761 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। বর্তমানের কথ্য ভাষা এবং লিখিত বাংলা এর উদাহরণ। আজকের আমাদের আলোচনার মূল বিষয় আদি মধ্য বাংলা। মধ্যযুগের প্রথম অংশটিকে, অর্থাৎ 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়টিকে বলা হয় আদি মধ্য বাংলা। তাহলে এই আদি মধ্য বাংলার সময় কোনটা? না, 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে সময়টা, এই সময়টাকে বলা হয় আদি মধ্য বাংলা। ঠিক আছে, আদি মধ্য বাংলা এই সময়টাকে বলা হয়। এই সময়ের প্রধান নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন, যার রচয়িতা হচ্ছেন বড়ু চণ্ডীদাস। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কেন এটি একমাত্র নির্ভরযোগ্য প্রমাণ, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটাকেই কেন আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র নিদর্শন হিসাবে ধরে থাকে? এর উত্তরে আমাকে বলতে হবে যে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সে সময় তো কৃত্তিবাসে রামায়ণ বা মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়েও লেখা হয়েছিল, তবে কেন সেগুলোকে আমরা আদি মধ্য বাংলার আসল নিদর্শন বলি না? এর কারণটা খুব সোজা। ধরুন একটি পুরনো ছবি, বারবার হাতে হাতে ছবিটি ঘোরে, তবে সময়ের সাথে সাথে তার রং চটে যায় বা কেউ তাতে নতুন রং লাগিয়ে দেয়। সেই রকম রামায়ণ বা মনসামঙ্গলের মতো বইগুলো মানুষ বছরের পর বছর মুখে মুখে গেয়েছে এবং বারবার সেগুলোকে নকল করেছে, ফলে সেগুলোতে পরবর্তী সময়ের আধুনিক শব্দ ঢুকে পড়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। এই পুঁথিটি শত শত বছর ধরে লোকচক্ষুর আড়ালে পড়েছিল। 1909 সালে বা 1316 বঙ্গাব্দে বসন্তরঞ্জন রায় মহাশয় বাঁকুড়া জেলার এক গোয়ালঘর থেকে এটি উদ্ধার করেন। যেহেতু এটি অনেক বছর লোকালয়ের বাইরে ছিল, তাই এর ভেতরে কেউ নতুন করে শব্দ পাল্টাতে পারেনি, অর্থাৎ ভাষা অনেকটাই প্রাচীর রূপে সংরক্ষিত হয়ে রয়েছে। এটি যেন একটা টাইম মেশিন, যা আমাদের সরাসরি 1350 থেকে 1500 সালের বাংলা ভাষায় নিয়ে যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ বহু বড় বড় ভাষাবিদ এই বইটিকে আদি মধ্য বাংলার প্রধান দলিল হিসাবে মেনে নিয়েছেন। এই সময়ের ভাষার কিছু মজার বৈশিষ্ট্য। আপনারা যখন এই যুগের ভাষা পড়বেন, দেখবেন তখন আমরা যেভাবে আমি বা তুমি বলি, তখন তা ছিল একটু অন্য রকমের। তখন আমিকে বলা হতো আমহে, তুমিকে বলা হতো তুমহে, আর আমরা ছিল আমহার। এছাড়াও এই সময়ের শব্দগুলোতে চন্দ্রবিন্দুর ব্যবহার খুব বেশি ছিল, যেমন চাঁদ বা বাঁশ জাতীয় উচ্চারণে জোর দেওয়া হতো বেশি।
তাহলে আজ আমরা শিখলাম যে আদি মধ্য বাংলা মানেই হলো বড় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এই একটি বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি যে প্রাচীন যুগের ভাঙাচোরা বাংলা কিভাবে ধীরে ধীরে আজকের বাংলার দিকে এগিয়ে আসছিল। এখন আমাদের আলোচনার বিষয় হবে এই যে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাগুলিকে সামনে রেখে আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করা। তাহলে আদি মধ্য বাংলার প্রথম যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে শব্দের উচ্চারণ, মানে আ শক্তিশালী এবং তারপরে তার পরিবর্তে হস্রই বা হস্রু হয়ে যায় দুর্বল। বিষয়টা কেমন? আদি মধ্য বাংলা ভাষার উচ্চারণে একটি চমৎকার নিয়ম লক্ষ্য করা যায়। এটি মনে রাখা খুব সোজা। নিয়মটি হচ্ছে, যদি কোনো শব্দের শুরুতে আ থাকে এবং তার ঠিক পরেই হস্রই বা হস্রৌ থাকে, তবে সেই হস্রই বা হস্রৌর উচ্চারণ খুব হালকা বা আবঝা হয়ে যায়। ভাষাতাত্ত্বিক পরিভাষায় একে বলা হয় ক্ষীণ হওয়া বা ভাওয়েলের উইকিং হয়ে যাওয়া। অর্থাৎ উচ্চারণগত ব্যাখ্যা কি হবে? প্রথমে স্বরধ্বনি আ দীর্ঘ এবং জোরালো হয়ে যায়, তারপরেই রস্বই বা রস্যৌ তার দুর্বল হয়ে পড়ে, ফলে শব্দের দ্বিতীয় স্বরটি স্পষ্টভাবে শোনা যায় না। অর্থাৎ উচ্চারণে এক ধরনের ধ্বনি সংকোচ বা ধ্বনি সংকোচন ঘটে। যেমন উদাহরণগুলি ব্যাখ্যা করলে এখানে বিষয়টি বুঝতে পারবেন। যেমন আওলাইল, এটি হচ্ছে পুরনো শব্দ। এই শব্দটি থেকে পরিবর্তন হয়েছে কি আও লাইল, অর্থাৎ এখানে হস্রৌ ক্ষীণ হয়ে যাচ্ছে। সেইভাবে আইহন হয়েছে আয়ন, এখানে কি হচ্ছে রস্বইটি ক্ষীণ হয়ে যাচ্ছে। একইভাবে গাইল, গাইল হলো মাইল, মাইল হলো বড়াই থেকে বড়াই হলো। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, হস্রই হস্রই হস্রইগুলো সব ক্ষেত্রেই ক্ষীণ হয়ে যাচ্ছে। আমরা যখন দ্রুত কথা বলি তখন অনেক সময় মাঝখানের স্বরবর্ণগুলো একটু অস্পষ্ট হয়ে যায়। এটা কিন্তু একটু লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন। আদি মধ্যযুগেও ঠিক এমনটাই হতো। আকারের টানে পরের হস্রই বা হস্রৌ তার পূর্ণ শক্তি হারিয়ে ফেলে একটু নিস্তেজ বা ক্ষীণ হয়ে যেত। যেমন বড়াই শব্দটি ধরুন, বড়াই শব্দটি দ্রুত বলতে গেলে অনেকটা বড়াইয়ের মতো শোনায়। এটাই হলো আদি মধ্য বাংলার প্রধান একটি বৈশিষ্ট্য। তাহলে ইতিমধ্যে আমরা ১ নাম্বার বৈশিষ্ট্যটি জেনে ফেললাম। এই গেল আদি মধ্য বাংলার ১ নাম্বার বৈশিষ্ট্য। এরপর যে বৈশিষ্ট্যটি আমাদের চোখে পড়ে সেটি হচ্ছে স্বরধ্বনির জোড়া লাগানো, অর্থাৎ যৌগিক স্বর। কি হচ্ছে যৌগিক স্বর? আদি মধ্য বাংলা ভাষার দ্বিতীয় মজার বৈশিষ্ট্যটি হচ্ছে শব্দের ভিতরে যখন আকারের পরে অন্য কোনো স্বরধ্বনি পাশাপাশি বসতো, অর্থাৎ কি এ, হস্রই এবং ও, এই স্বরধ্বনিগুলি পাশাপাশি বসতো, তখন তারা আলাদা না থেকে একে অপরের সঙ্গে মিলেমিশে যেত। একেই ভাষাবিজ্ঞানের ভাষায় বলা হয় যৌগিক স্বর। সহজ কথায় দুটি স্বরধ্বনি মিলে একটা নতুন জোড় শব্দ তৈরি করত। নিচের উদাহরণগুলো দেখলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে আ এবং এ, উদাহরণ কি আছে? বায়ে এবং রায়ে। অর্থাৎ কি, বায়ে শব্দের অর্থ হচ্ছে বাতাসে, রায়ে শব্দের অর্থ হচ্ছে রাজার উপাধি। আ এবং হস্রই শব্দ কি আছে? গাইল এবং নাইল। এখানে কি, গাইল মানে গালি দেওয়া, নাইল মানে স্নান করা। আ এবং ও কি আছে এখানে? যাও লুকাও। যাও মানে যাবো বা যাই, লুকাও মানে লুকাবো বা লুকাই। আপনারা যখন কথা বলেন অনেক সময় দুটো বর্ণকে আলাদা করে না বলে টেনে একসাথে বলেন না? আদি মধ্যযুগেও ঠিক এমনটাই হতো। যেমন বায়ের শব্দে আয়ের এ এত কাছাকাছি থাকতো যে তারা আলাদা থাকতো না, যেন একটা সুরের মতো মিলে যেত। ঠিক আবার লুকাও, এক্ষেত্রেও শব্দে আ এবং ও মিলে এক ধরনের নাসিক্য, যা নাক দিয়ে উচ্চারিত যৌগিক স্বর তৈরি করত। মনে রাখবেন, আদি মধ্য বাংলার স্বরধ্বনিরা একা থাকতে ভালোবাসত না। তারা
পাশাপাশি বসলেই একে অপরের হাত ধরে যৌগিক বা জোড়া স্বর হয়ে যেত। তাহলে মনে রাখার বিষয়টা কেমন? না, দুটো স্বরধ্বনি মিলে যেত, নতুন করে একটা জোড়াধ্বনি তৈরি করত। এই বিষয়টা মনে রাখবেন। এরপরের আমরা যে বৈশিষ্ট্যটি পাই সেটা হচ্ছে নাকের বদলে চন্দ্রবিন্দু বা সরলীকরণের প্রবণতা। আদি মধ্য বাংলার ৩ নম্বর বৈশিষ্ট্যটি বেশ মজার। কেমন সেটা? না, সেকালে কঠিন যুক্তবর্ণগুলোকে, যেগুলো উচ্চারণ করতে একটু বেশি জোর লাগতো, সেগুলোকে বলা হতো যুক্তবর্ণ। কি হতো? সেকালে কঠিন যুক্তবর্ণগুলোকে ভেঙে সহজ বা সরল করার একটা প্রবণতা তৈরি হয়েছিল। বিশেষ করে যে শব্দগুলোতে নাসিক্য বা নাকের সাহায্যে উচ্চারিত বর্ণ যুক্ত থাকত, বিশেষ করে যে শব্দগুলোতে নাসিক্য বা নাকের সাহায্যে উচ্চারিত বর্ণ যুক্ত থাকত। কোনগুলি? উঁ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম। যখন কোনো শব্দের মাঝখানে কোনো নাসিক্য বর্ণ, যেমন দন্তন্য ম, অন্য কোনো অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে বসে, তখন আদি বাংলার সেই নাসিক্য বর্ণটি উধাও হয়ে যেত। তার বদলে আগের অক্ষরটির উপর একটি চন্দ্রবিন্দু বসে গিয়ে আগের স্বরধ্বনিটিকে একটু লম্বা করে দিত। যখন কোনো শব্দের মাঝখানের কোনো নাসিক্য বর্ণ, দন্তন্য বা ম, অন্য কোনো অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে বসে, তখন আদি মধ্য বাংলার সেই নাসিক্য বর্ণটি উধাও হয়ে যায়। তার বদলে আগের অক্ষরটির উপর একটি চন্দ্রবিন্দু বসে যেত। অর্থাৎ যে যেত, চলে যাওয়া বোঝাতে চন্দ্রবিন্দুর ব্যবহার দেখা যেত। এবং কি করত? আগের স্বরধ্বনিটিকে একটু দীর্ঘ বা নাসাল করে দিয়ে যেত। এটি এক ধরনের ধ্বনিগত সরলীকরণ, ফোনেটিক সিম্পলিফিকেশন বলা হয়। যেমন উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে আরও। কান্তি থেকে হয়েছে কি? কাঁতি। এখানে দন্তন্য উঠে গিয়ে কায়ের উপর চন্দ্রবিন্দু বসেছে। আবার ঝম্প হয়েছে ঝাঁপ, এখানে ম উঠে গিয়ে ঝয়ের উপর চন্দ্রবিন্দু বসেছে। এখন আপনাদের মনে রাখতে হবে যে ভাষা তো আর অঙ্কের মতো নয় যে সব জায়গায় তার একটা নির্দিষ্ট নিয়ম চলবে। আদি মধ্য বাংলার সব শব্দ কিন্তু এভাবে পাল্টে যায়নি। কিছু শব্দ আগের মতোই দন্তন্য কি দন্তন্য এবং ম ধরে রেখেছিল। যেমন কান্দ, যেমন কান্দ, এখানে দন্তন্য রয়ে গেছে। কান্দ মানে কি? কাঁদেনি। কুম্ভার, এখানে কুম্ভার, এখানে কি হয়েছে? কুমার বা কুমোর ম ভ যুক্ত হয়ে রয়ে গেছে। আম্মি মানে কি? আমি, যা পরে হয়েছে, অর্থাৎ হ এবং ম যুক্ত রয়ে গেছে। আপনারা যেমন বড় শব্দকে ছোট করে বলতে ভালোবাসেন, যেমন প্রেজেন্টকে পি বলেন, ব্রাদারকে ব্রো বলেন, সেকালের মানুষও কঠিন কান্তি না বলে সহজ কাঁতি বলা শুরু করেছিল। এটাই হলো ভাষার বিবর্তন বা সহজ হয়ে যাওয়া। তাহলে সংক্ষেপে মনে রাখার বিষয়টি কি? না, কঠিন যুক্তবর্ণ কি হচ্ছে? সরল রূপ দেখতে পাওয়া যাচ্ছে, নাসিক্য বর্ণ হারিয়ে চন্দ্রবিন্দু তার বদলে আসছে। বুঝে যাচ্ছে? আশা করি বুঝতে পারছেন। এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে ভারী শব্দের হালকা হওয়া বা মহাপ্রাণতা লোপ। এটি হচ্ছে আমরা আদি মধ্য বাংলার ৪ নাম্বার বৈশিষ্ট্য নিয়ে এখন জানব। এটা আদি মধ্য বাংলার ৪ নাম্বার বৈশিষ্ট্য। আদি মধ্য বাংলার ৪ নম্বর বৈশিষ্ট্যটি হলো উচ্চারণের কষ্ট কমানো। আমাদের মুখে কিছু বর্ণ আছে যেগুলো উচ্চারণ করতে বেশ জোরে বাতাস ছাড়তে হয়। যেমন হ, তারপরে কি হয় ময়ে, হয় দন্তন্বয় ইত্যাদি। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় মহাপ্রাণধ্বনি। অর্থাৎ এগুলো উচ্চারণ করতে আমাদের শ্বাসবায়ুর বেশি প্রয়োজন পড়ে। আদি মধ্যযুগে দেখা গেল মানুষ এই ভারী বা কঠিন উচ্চারণকে সহজ করতে শুরু করলো। ফলে কি হচ্ছে? ফলে হয়ের জোর কমে গেল বা ঝরে পড়ল। এগুলোকেই বলা হয়
মহাপ্রাণতা লোক। আদি মধ্যযুগে দেখা গেল মানুষ এই ভারী বা কঠিন উচ্চারণগুলোকে সহজ করার জন্য হয়ের জোর কমিয়ে দিচ্ছিল। বুঝা যাচ্ছে? হ জোর কমাচ্ছিল উচ্চারণের সুবিধার জন্য। একেই বলা হয় মহাপ্রাণতা বা ক্ষীণ হয়ে যাওয়া। মহাপ্রাণতা বা ক্ষীণ হয়ে যাওয়া। বুঝা যাচ্ছে? তাহলে কি হচ্ছে? কাহ্ন থেকে কি হচ্ছে? কানু হচ্ছে হ ঝরে গিয়ে সহজভাবে হচ্ছে এবং দন্তন্য পড়ে রয়েছে। বুড়ো হচ্ছে বুড়ো ভারী ঢয় শূন্য ড় থেকে সহজে ডয় শূন্য ড় হয়ে যাচ্ছে। আম্মি হয়ে যাচ্ছে আমি, এখানে হয় ময়ে থেকে হ ঝরে গিয়ে শুধু ম থাকছে। এখন আমরা অল্পপ্রাণ যখন মহাপ্রাণ হয়, আগে যেটা পড়লাম ঠিক তার বিপরীতটা পড়ব। আদি মধ্য বাংলার ৫ নম্বর বৈশিষ্ট্যটি আগের নিয়মের ঠিক উল্টো। আগেরবার আমরা দেখেছি ভারী শব্দ হালকা হয়েছে, আর এবার দেখব দুটো বর্ণ মিলে কিভাবে একটি ভারী বা মহাপ্রাণ বর্ণ তৈরি করে। সহজ নিয়মটি কি? যখন কোনো অল্পপ্রাণ বর্ণ কোনগুলি? ক, ত, প ইত্যাদি এই বর্ণগুলোকে অল্পপ্রাণ বর্ণ বলে, অর্থাৎ যেগুলো বলতে গিয়ে কম বাতাস লাগে সেগুলি হচ্ছে অল্পপ্রাণ। ঠিক পরেই, অর্থাৎ অল্পপ্রাণ বর্ণের ঠিক পরেই হ থাকে, তখন সেই হয়ের প্রভাবে আগের বর্ণটি মহাপ্রাণ হয়ে যাচ্ছে। যেমন কি হয়ে যাচ্ছে? ক পরিণত হচ্ছে ক্ষয়ে, ত পরিণত হচ্ছে থয়ে, প পরিণত হচ্ছে কিসে? ফয়ে। ঠিক আছে? অর্থাৎ খ, ত, ফ এগুলো হয়ে যাচ্ছে কি? মহাপ্রাণ বর্ণ। অর্থাৎ এগুলোকে উচ্চারণ করতে গিয়ে আমাদের বাতাসের পরিমাণ বেশি লাগছে। কিভাবে হচ্ছে? যেমন দৈর্ঘ্য ক, তারপরে কি হচ্ছে? হ আসছে, ক্ষয়ের প্রভাবে কি হচ্ছে? একটি মহাপ্রাণ ধ্বনি তৈরি হচ্ছে খ। একইভাবে বাদবাকিগুলো হচ্ছে। যেমন ধরুন, সংস্কৃত একটি শব্দ এক হোঁ, এটি কি হয়ে যাচ্ছে? আদি মধ্য বাংলায় হয়ে যাচ্ছে এ খোঁ। ঠিক আছে? এখানে কি ক যুক্ত হ হয়ে যাচ্ছে হতে। ঠিক একইভাবে কব্য হোঁ কি হচ্ছে? এটি হচ্ছে আদি রূপ বাংলার। এটি আমি সংস্কৃতের রূপ বলেছিলাম, এটা একটু ভুল বলা হয়েছে। এটা হচ্ছে আদি মধ্য বাংলার রূপ হচ্ছে, মানে বাংলা ভাষার আদি রূপ এটা হচ্ছে, আর এটা হচ্ছে আদি মধ্য বাংলার রূপ হয়ে যাচ্ছে কভোঁ। কি হচ্ছে এখানে? ব প্লাস হ হয়ে যাচ্ছে ভয়েতে। ঠিক একইভাবে একটি শব্দ নিচ্ছি, কত হোক। কত হোক, এটি কথ হচ্ছে। এখন আপনাদের ভাবনার বিষয় হবে কথ কিভাবে হচ্ছে। যদি বানাতে পারেন এবং ভেবে যদি সঠিক উত্তর দিতে পারেন, তাহলেই আপনারা আদি মধ্য বাংলার বৈশিষ্ট্য শিখে গেছেন ধরে নেবেন। আপনারা এবার খেয়াল করুন যে এক হোঁ বলতে গেলে একটু থেমে হ উচ্চারণ করতে হয়। কিন্তু আদি মধ্যযুগে মানুষ যখন দ্রুত কথা বলতো, তখন ক আর হয়ে একে অপরের গায়ে ধাক্কা লেগে গিয়ে মিলে গিয়ে একটা নতুন বর্ণ তৈরি করছে খ। একইভাবে কভ হয়ে গেল কভ। ঠিক আছে? তাহলে মনে রাখবেন কিভাবে? না, এটি হলো এক প্লাস এক হওয়ার গল্প। এক প্লাস এক হওয়ার মানে এক যুক্ত এক হওয়ার গল্প। দুটি বর্ণ আলাদা, কষ্ট করে উচ্চারণ না করে তারা নিজেদের শক্তি মিশিয়ে একটি শক্তিশালী বা মহাপ্রাণ বর্ণে বদলে গেল। এখন আমরা আলোচনা করব ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হস্রৈকারের উপর হস্রৌকার হয়। আদি মধ্য বাংলার ষষ্ঠ বৈশিষ্ট্যটি হল স্বরধ্বনির জায়গা বদল। অনেক সময় শব্দের শুরুতে থাকা হস্রৈকার বা হস্রৈ ধ্বনিটি উচ্চারণের সুবিধার জন্য হস্রৌকার এতে বদলে যেত। মানে কি? আদি মধ্য বাংলায় অনেক সময় শব্দের শুরুতে থাকা হস্রৈ ধ্বনিটি উচ্চারণের সুবিধার জন্য কি হতো? হস্রৌতে রূপান্তরিত হয়ে যেত।
এটি স্বরধ্বনির একটি গুরুত্বপূর্ণ রূপান্তর প্রবণতা। সহজ নিয়ম কি? যদি কোনো শব্দের প্রথমে কি দি থাকে, তবে আদি মধ্য বাংলার সেই হস্রই পাল্টে গিয়ে হস্রৌ হয়ে যায়, অর্থাৎ দি দুতে পরিণত হয়। যেমন এখানে উদাহরণে আছে দ্বিগুণ হয়েছে কি আদি মধ্য বাংলায় দুগুণ। কি পরিবর্তন হচ্ছে? এখানে দি এর হস্রই হয়ে যাচ্ছে হস্রৌ। দ্বিচারিণী এটি একটি সংস্কৃত শব্দ। আদি মধ্য বাংলা এটি কি এমন হচ্ছে? দুচারিণী। এখানে কি হচ্ছে? দি থেকে দু হয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখুন, দ্বিগুণ বা দ্বিচারিণী শব্দগুলো বলতে গেলে জীবকে একটু বেশি কসরত করতে হচ্ছে, অর্থাৎ বেশি পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু যদি আমরা দুগুণ বা দুচারিণী বলি, তবে উচ্চারণটা অনেক সহজ এবং মসৃণ মনে হচ্ছে। আদি মধ্যযুগের মানুষ সংস্কৃতের সেই কঠিন দ্বি শব্দটিকে সহজ করে দুতে নামিয়ে এনেছিল। আজও আমরা কথা বলার সময় দ্বিগুণের বদলে প্রায়ই দুগুণ বা দুগুণা বলে থাকি। অর্থাৎ এই পরিবর্তনটি আদি মধ্যযুগেই পাকা হয়ে গিয়েছিল। মনে রাখবেন, এটি হলো হস্রই থেকে হস্রৌ হওয়ার জাদু। উচ্চারণকে আরো সহজ, আরো সাবলীল করার জন্যই এই পরিবর্তনটি এসেছিল। এরপরে আমরা পড়ব প্রথম অক্ষরে জোর বা শ্বাসাঘাত, বা ইংরাজিতে যাকে বলা হচ্ছে ট্রেস অ্যাকসেন্ট। আদি মধ্য বাংলার একটি যুগান্তকারী বৈশিষ্ট্য হল শব্দের প্রথম অক্ষরে জোর দিয়ে কথা বলা। ভাষাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় শ্বাসাঘাত বা ট্রেস। যখন আমরা কোনো শব্দের প্রথম বর্ণে বেশি শ্বাস বা জোর দিই, তখন সেই বর্ণটির উচ্চারণ একটু লম্বা বা দীর্ঘ হয়ে যায়। সহজ নিয়ম কি? শব্দের শুরুতে অ যদি থাকে এবং তার উপর জোর বা শ্বাসাঘাত পড়ে, তবে সেই অ অনেক সময় হয়ে যায় আ। একে বলা হচ্ছে ট্রেস অ্যাকসেন্ট বা শ্বাসাঘাত। যেমন সংস্কৃত শব্দ অপর হয়েছে আদি মধ্য বাংলায় আয়র। কি হচ্ছে? এখানে অয়ের উপর জোর পড়ে আ হয়েছে। একইভাবে আদি বা সংস্কৃত শব্দ অতিশয়, আদি মধ্য বাংলা হচ্ছে আতিশয়, এখানে অ হয়ে গেল আ। একইভাবে বাদবাকি শব্দগুলো পরিবর্তন হচ্ছে। আপনারা খেয়াল করে দেখুন, আমরা যখন কোনো কথা খুব জোর দিয়ে বা আবেগ দিয়ে বলি, তখন প্রথম অক্ষরটা একটু টেনে বলি না? আদি মধ্যযুগে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। যেমন অমান্য না বলে তারা প্রথম অক্ষরে এত জোর দিত যে সেটা হয়ে যেত আমান। অমৃত হয়ে যেত আমৃত। অভাগী হয়ে যেত আভাগী। এই যে শব্দের শুরুতে আসার প্রবণতা, এটি প্রমাণ করে যে সেকালের বাঙালিরা শব্দের প্রথম অক্ষরে জোর দিয়ে কথা বলতে শুরু করেছিল। এই অভ্যাসটি কিন্তু আধুনিক বাংলাতেও অনেক ক্ষেত্রে রয়ে গেছে। মনে রাখবেন কিভাবে? না, এটি হলো অকে টেনে আ করার নিয়ম। শুধু মনে রাখবেন, শব্দের প্রথম অক্ষরে জোর বা শ্বাসাঘাত পড়ার কারণেই এই পরিবর্তনটি হয়েছে। এরপরে আমরা আলোচনা করব আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের যে বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে নাকের ব্যবহার বা আনুনাসিকতা। আদি মধ্য বাংলার একটি সিগনেচার বা প্রধান চিহ্ন হল চন্দ্রবিন্দুর প্রচুর ব্যবহার। এটি হচ্ছে আদি মধ্য বাংলার অন্যতম একটি সিগনেচার। এই যুগের কবিরা বা সাধারণ মানুষ কথা বলার সময় শব্দের শেষে বা মাঝখানে প্রচুর পরিমাণে নাক দিয়ে উচ্চারণ বা আনুনাসিক ধ্বনি ব্যবহার করতেন। সহজ কথায়, সেকালের বাংলা ভাষার যেখানে সেখানে, মানে যত্রতত্র চন্দ্রবিন্দু বসিয়ে দেওয়ার একটা অদ্ভুত প্রবণতা ছিল। বিশেষ করে ক্রিয়াপদের শেষে, যেমন করলাম গেলাম, চন্দ্রবিন্দুর ব্যবহার ছিল চোখে পড়ার মতো। যেমন আমি বা মুই, এটি আধুনিক রূপ। আদিরূপ কি? মো। করলাম, এটি আধুনিক রূপ। আদিরূপ কি? কইল। এই রকম বাদবাকি শব্দগুলো এইভাবেই একই নিয়ম ফলো করেছে।
আপনারা বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিখ্যাত সেই পদটি নিশ্চয়ই শুনেছেন, যেটি আমি আলোচনায় বলেছি আগের ক্লাসগুলোতে। কেনা বাঁশি বায়ে বড়াই, এই পদটা নিশ্চয়ই শুনেছেন। এই কাব্যের বংশীখণ্ড অংশে একটিমাত্র পদে 11টি এমন শব্দ আছে, 11টি, মনে রাখবেন, 11টি। এই পদ বলতে কোন পদটি? কেনা বাঁশি বয়ে বড়াই, কেনা বাঁশি বায়ে বড়াই। এই একটিমাত্র পদে 11টি এমন শব্দ আছে যেখানে চন্দ্রবিন্দু বা আনুনাসিক ধ্বনি ব্যবহার করা হয়েছে। সেকালে মানুষ গেলাম না বলে বলতো গেল, হয় না বলে বলতো হওয়া। তাদের কথা বলার ধরনটাই ছিল একটু নাকি উচ্চারিত বা নাসিক্য প্রধান। কেন এমন হতো না, পণ্ডিতদের মতে এটিই ছিল সেই সময় একটি বিশেষ শৈলী বা উচ্চারণের রীতি। হয়তো সেকালে এভাবে কথা বলাটাই ছিল বেশি শ্রুতিমধুর বা ফ্যাশনেবল। মনে রাখবেন, আদি মধ্য বাংলা মানেই হলো চন্দ্রবিন্দুর ছড়াছড়ি। বিশেষ করে শব্দের শেষে ও বা আ থাকলে বুঝে নিতে হবে এটি সেই যুগের একটি নিদর্শন। এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে বানানের স্বাধীনতা বা উচ্চারণের সাম্য। আদি মধ্য বাংলা ভাষার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সেকালের বানানের ক্ষেত্রে আজকের মতো এত কড়াকড়ি নিয়ম ছিল না। ঠিক আছে, অর্থাৎ কঠোর বানান রীতি মেনে চলা হতো না। বিশেষ করে যে বর্ণগুলোর উচ্চারণ প্রায় একই রকম শোনা যেত সেগুলোকে মানুষ অদল বদল করে লিখত। পণ্ডিতদের মতে এর প্রধান কারণ হলো সেকালের মানুষের উচ্চারণে হস্র, এই যে হস্র অর্থাৎ হস্রই বা হস্রু, ও দীর্ঘ অর্থাৎ বড়, কি হতো? হস্রই দীর্ঘইতে হচ্ছে হস্রু, দীর্ঘতে রূপান্তরিত হচ্ছে। স্বরের কোনো পার্থক্য কিন্তু ছিল না। সবাই সব বর্ণেই প্রায় একই রকমভাবে উচ্চারণ করত। উচ্চারণের সাম্য থাকার বানানেও তার স্বাধীনতা ছিল। যেমন হস্রই বা দীর্ঘই, কি হতো? কি বসতো? আঁখি আঁখি এভাবে ব্যবহার হতো, শীতল শীতল হতো, অর্থাৎ হস্রই এবং দীর্ঘই আলাদা শোনা যেত না। ঠিক একইভাবে বাদবাকিগুলো হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো আমি এর আগেও আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে, গিয়ে দেখে আসতে পারেন। আপনারা যারা বানান ভুল নিয়ে ভয় পান তাদের জন্য আদি মধ্যযুগ ছিল স্বর্গের মতো। কারণ তখন হস্রই আর দীর্ঘইর মধ্যে কোনো মারামারি ছিল না। মানুষ নিজের খুশি মতো যে কোনো একটা লিখত। পণ্ডিতরা বলছেন এর কারণ হলো সেকালের মানুষের কাছে হস্রই আর দীর্ঘইর উচ্চারণ আলাদা ছিল না, দুটিয়েই একই রকম শোনাতো। একই ঘটনা ঘটত দন্তন্য আর মূর্ধন্যের ক্ষেত্রেও। কান দিয়ে শুনে যেহেতু আলাদা করা যেত না, তাই বানানেও যা খুশি লেখা হতো। একেই বলা হয় নির্বিচারে ব্যবহার। মনে রাখবেন কিভাবে? আদি মধ্য বাংলার বানান ছিল উচ্চারণ নির্ভর। মানুষ কানে যেমন শুনত, কলম দিয়ে ঠিক তেমনই লিখত। ব্যাকরণের কঠিন নিয়ম মেনে বানান লেখার চল তখনও শুরু হয়নি। এরপরে আমরা 10 নম্বর বৈশিষ্ট্যটিকে নিয়ে আলোচনা করব। এখানে একাধিক বিষয়কে নিয়ে আমরা জানব। আদি মধ্য বাংলার একটি মজার কারিসীমা হলো স্বরধ্বনির অদল বদল। শব্দের একদম শুরুতে থাকা হস্র উকার অনেক সময় ওকার হয়ে যেত, আবার উল্টোভাবে ওকার হয়ে যেত হস্র উকার। একে বলা হয় স্বরধ্বনির বিনিময়। সহজ উদাহরণ দিয়ে আমরা এখন এগুলো বুঝে নিই। যেমন ধরো ক, এখানে কি হচ্ছে? হস্র ও হয়ে যাচ্ছে। অনেক সময় হস্র উকার দিয়ে শুরু হওয়া শব্দের উচ্চারণ ওকার হয়ে যেত। যেমন উদাহরণ হিসাবে এখানে কি আছে? গুপতে, মানে কি? গুপ্তভাবে। আদিরূপ কি হচ্ছে? হয়ে গেল গোপত, অর্থাৎ হস্র উ হয়ে যাচ্ছে ওয়ে। কার হস্র উ? গু, রস্য উ, এই যে গু, এখানে কি গ আর হস্র উ একই হয়ে যাচ্ছে, গ আর ওতে হয়ে যাচ্ছে। একইভাবে বুলে হয়ে যাচ্ছে বলে, এখানে হস্র উ ওতে হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে তুলি হয়ে যাচ্ছে তোলে, হস্র উ ওতে রূপান্তরিত হচ্ছে। এরপরে আছে যখন ও হস্র উ হয়, কিছু ক্ষেত্রে ওকার সংকুচিত হয়ে
রস্যৌকার হয়ে যেত। মানে কিরকম? যেমন এখানে দেখো গোয়ালি, ঠিক আছে? গোয়ালি মানে কি? গোয়ালিনী। আদিরূপ কি হয়ে গেছে? গোয়ালি। ঠিক আপনারা খেয়াল করুন, আমরা যখন কথা বলি অনেক সময় হস্রউ আর ও এর উচ্চারণ খুব কাছাকাছি চলে আসে। আদি মধ্যযুগের বাংলা ভাষাও ঠিক এটাই হয়েছিল। ধরুন কেউ বলতো গুপোতে, কিন্তু দ্রুত বলতে গিয়ে সেটা শোনাচ্ছে গোপোতের মতো। আবার সংস্কৃত গোয়ালি শব্দটি একটু টেনে বলতে গিয়ে হয়ে গেল গোয়ালি। পণ্ডিতেরা একেই বলেন হস্রউ থেকে ও এবং ও থেকে হস্রয়ের পরিবর্তন। এটা মূলত উচ্চারণের সুবিধার জন্যই মানুষ করত। এর ফলে ভাষার ধরনের একটা নতুন সুর তৈরি হয়েছিল। মনে রাখবেন কিভাবে? এটি হলো হস্রউ আর ও এর বন্ধুত্বের গল্প। এরা একে অপরের জায়গায় বসতে খুব ভালোবাসত। আদি মধ্য বাংলার কাব্যে যেমন শ্রীকৃষ্ণ কীর্তনে এই ধরনের রূপান্তর প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এরপর আমরা যেটি জানব সেটি হচ্ছে শব্দের ভাঙাগড়া আদি মধ্য বাংলার রূপান্তরের 5টি পথ। কি কি 5টি পথ? না স্বরভক্তি বা বিপ্রকর্ষ, স্বরসঙ্গতি, তারপরে ধ্বনিলোপ, ধ্বন্যাগম, তারপর হচ্ছে মিশ্রণ। এখন আমরা আলোচনায় শিখব স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তি বা বিপ্রকর্ষ হচ্ছে কঠিন শব্দকে ভেঙে সহজ করা। যুক্ত বর্ণ বা জোড় অক্ষর উচ্চারণ করতে কষ্ট হলে মানুষ মাঝখানে একটি স্বরধ্বনি ঢুকিয়ে দিত। একে বলা হতো স্বরভক্তি। মাঝখানে কোন শব্দগুলি আসতো? আ আসতো, অ আসতো, আ আসতো, হস্রই আসতো এবং হস্রৌ আসতো। এই 4টি ধ্বনি যখন এক্সট্রাভাবে এসে যেত তখন হয়ে যেত স্বরভক্তি। যেমন বর্ষা, এই উচ্চারণটা বেশ কঠিন, সেটি আদি মধ্য বাংলায় হয়ে যাচ্ছে কি? বারিশা। এটি হচ্ছে সহজ, অর্থাৎ কি হচ্ছে? স্বর সংযোজন ঘটছে। একইভাবে জ্ঞান হয়ে যাচ্ছে জ্ঞান, এটার অর্থ হচ্ছে কি? যুক্তবর্ণ ভেঙে যাচ্ছে। কিভাবে ভাঙছে? এগুলো আপনাদের টাস্ক। তাহলে মনে রাখার বিষয়টি কেমন? যেমন কঠিন শব্দ, মাঝখানে স্বর আসছে, কোনো একটি ধ্বনির আগমন ঘটছে এবং সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপরে আমরা আলোচনা করব স্বরসঙ্গতি। এক স্বরের টানে অন্য স্বরের বদল হয়ে যাচ্ছে, একে বলা হচ্ছে স্বরসঙ্গতি। একটি শব্দের ভিতর একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনি বদলে গেলে তাকে বলা হয় স্বরসঙ্গতি। আবার বলছি, একটি শব্দের ভেতর একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনি বদলে গেলে বলা হতো স্বরসঙ্গতি, অর্থাৎ স্বরবর্ণের বদল হচ্ছে। যেমন ধরো অনুপম হয়ে যাচ্ছে অনুপমা। কি হচ্ছে? স্বরের টানের রূপান্তর হচ্ছে। বিকল হয়ে যাচ্ছে বিকলি, সে স্বর পরিবর্তন হচ্ছে। তাহলে এক স্বরের টান অন্য সুরে বদলে যাচ্ছে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি? স্বর সঙ্গতি। এরপরে আমরা আলোচনা করব ধ্বনিলোপ বা অক্ষর হারিয়ে যাওয়া। এই জন্যে আমি কাঁচির ইমোজিটি ব্যবহার করেছি। দ্রুত কথা বলার সময় অনেক সময় শব্দের একটি অংশ ঝরে যাচ্ছে। কি হচ্ছে? দুর্লভ হয়ে গেল দুলভ। এখানে কি হচ্ছে? র লোপ পেয়ে যাচ্ছে। স্বামী হয়ে গেল স্বামী। এখানে কি হচ্ছে? ব লোপ পেয়ে যাচ্ছে। অক্ষর হয়ে যাচ্ছে আখর। এখানে ক্ষয় ক্ষয় মূর্ধন্য স সরলীকরণ ঘটছে, অর্থাৎ দ্রুত উচ্চারণ, অক্ষর হারিয়ে পড়ছে। এটা কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ধ্বনিলোপ। এরপর যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে ধ্বন্যাগম, অর্থাৎ ধ্বনির আগম, অর্থাৎ নতুন অক্ষরের আগমন ঘটছে। কখনো কখনো শব্দ উচ্চারণ করতে গিয়ে বাইরে থেকে নতুন অক্ষর বা ধ্বনি চলে আসে। যেমন ছিন্ডি, এখানে মূর্ধন্য নতুন হয়ে এসেছে। বা আমারে হয়েছে আমহারে, এখানে হয়ের সংযোজন হচ্ছে। এগুলোকে বলা হচ্ছে ধ্বনির আগম বা ধ্বন্যাগম, অর্থাৎ বাইরে থেকে ধ্বনি এসে যোগ দিচ্ছে। এরপরে আছে মিশ্রণ। মিশ্রণ অর্থাৎ দুটি আলাদা শব্দের অর্থ ও ধ্বনি মিলে যখন একটি নতুন শব্দ তৈরি করছে। যেমন এখানে খর এবং গরল, দুটি আলাদা শব্দ তৈরি করছে কি? খরল। গহন এবং গভীর,
দুটি আলাদা শব্দ, উচ্চারণের পার্থক্য আছে এবং একটি নতুন রূপ নিচ্ছে গহীন। আপনারা খেয়াল করুন, আমরা যখন ফিল্ম না বলে ফিল্ম বলি, তখন আসলে আমরা স্বরভক্তি করছি। আদি মধ্যযুগের মানুষও ঠিক একইভাবে বর্ষাকে বারিশা বানিয়ে নিয়েছিল, যাতে গাইতে বা বুঝতে সুবিধা হয়। আবার অনেক সময় দুটি সুন্দর শব্দকে জুড়ে নিয়ে তারা নতুন শব্দ বানাতো। যেমন খুব গভীর কোনো জায়গাকে বোঝাতে গহন আর গভীর, এই দুটি শব্দকে মিলিয়ে তৈরি করেছিল গহীন শব্দটিকে। এইভাবেই বাংলা ভাষা দিনে দিনে আরও সমৃদ্ধ হয়েছে। মনে রাখবেন, আদি মধ্য বাংলার এই পরিবর্তনগুলো প্রমাণ করেছে আমাদের ভাষা স্থবির নয়, অর্থাৎ এক জায়গায় থেমে থাকেনি। এটি মানুষের মুখের ভাষার সাথে তাল মিলিয়ে সবসময় নিজেকে সহজ ও সুন্দর করে গড়ে নিয়েছে। তাহলে উপসংহারে কি বলা যেতে পারে? না, আদি মধ্য বাংলা ছিল বাংলা ভাষার বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। এই সময়ে ভাষার উচ্চারণ সহজ করার প্রবণতা হিসেবে মহাপ্রাণতা লোপ এবং স্বরভক্তির ব্যাপক ব্যবহার দেখতে পাওয়া গেছে। পাশাপাশি অল্পপ্রাণ ধ্বনির মহাপ্রাণে রূপান্তরের মাধ্যমে নতুন ধ্বনির সৃষ্টি হতো এবং স্বরধ্বনির পরিবর্তন ও বিনিময় হিসেবে হস্রই ও হস্রউ ধ্বনির অদল বদল ঘটত। আনুনাসিকতার ব্যাপক ব্যবহার বা চন্দ্রবিন্দুর আধিক্য দেখতে পাওয়া গেছে। এই সময়ে ভাষার একটি বড় বৈশিষ্ট্য ছিল, বানানের স্বাধীনতার কারণে উচ্চারণে সাম্য থাকত এবং শব্দের ভাঙাগড়া, লোপ ও আগম ও মিশ্রণের মাধ্যমে ভাষার আরও সমৃদ্ধ হতো। এই সমস্ত বৈশিষ্ট্যের প্রধান ও নির্ভরযোগ্য নিদর্শন পাওয়া যায় বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। সামগ্রিকভাবে আদি মধ্য বাংলা ভাষা ছিল পরিবর্তনশীল, ধ্বনিগতভাবে সক্রিয় এবং উচ্চারণের সহজতার দিকে অগ্রসরমান। এই যুগের ধ্বনিগত পরিবর্তনেই আধুনিক বাংলার ভিত্তি নির্মাণ করেছিল। তাহলে এই গেল আজকের আলোচনা। তাহলে বুঝতেই পারছেন, আজকের বাংলা ভাষা কোনো একদিনে তৈরি হয়নি। 700 বছর আগে বড়ু চণ্ডীদাসের কলমে যে ভাষার জন্ম হয়েছিল, তার ভাঙাগড়া আর পরিবর্তনের মধ্য দিয়েই তৈরি হয়েছে আজকের এই সুন্দর রূপ। ভাষার এই দীর্ঘ যাত্রাপথ নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।